একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী তার আয়কর রিটার্নের ফর্মটা কিভাবে পূরণ করবে এবং আয়ের তথ্যগুলো কিভাবে হিসাব করবে, আমরা সেই বিষয়ে একটি উদাহরণ আজকে দেখার চেষ্টা করব। আমরা দেখতেছি মিস রহিমা একজন মহিলা করদাতা, তার আয়ের তথ্য দেওয়া আছে, নিচে আরও 6টা তথ্য দেওয়া আছে। এখানে তার বেতন হতে আয়, গৃহ সম্পত্তি হতে আয়, কৃষি হতে আয় এবং কিছু ডিপোজিটের বিনিয়োগের তথ্য আছে। আমরা আজকে আয়কর রিটার্ন ফর্মটা কিভাবে পূরণ করবে এবং আয়ের কিভাবে হিসাবটা করবে সেই বিষয়ে কিছু দেখার চেষ্টা করব। তো আমরা শুরুতেই কিন্তু তফসিল 1-এ চলে গেছি। তিনি যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, তাই আমরা তফসিল 1-এর দ্বিতীয় অংশ পূরণ করব, অর্থাৎ সরকারি বেতনাদেরভুক্ত কর্মচারী ব্যতীত অন্যান্য যে কর্মচারী আছে তাদের জন্য যে হিসাবটা সেইটা। তো আমরা শুরুতে দেখতেছি মাসিক মূল বেতন 29,300 টাকা। তাহলে বেতনে 29,300 টাকাকে 12 দিয়ে গুণ করলাম। তফসিল 1-এর দ্বিতীয় অংশের বেতন সেই তথ্যটা পূরণ করে ফেললাম। ভাতা সময়ের মধ্যে অনেকগুলো ভাতা আছে, আমরা একটু ভালো করে খেয়াল করবো এই জায়গাটায়। ভাতার মধ্যে আমরা যদি যাই মূল অংশে, আমাদের শীট 1-এ আমরা রেখেছি, ওটা কপি করে সেখানে বাড়ি ভাড়া আপ্যায়ন অনেক আছে, উৎসব বোনাস আছে 2টা, 58,600 করে, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, 4টা ভাতা আমরা দেখতেছি এখানে। তো আমরা সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে ভাতা সময়ের এখানে দেখেছিলাম উৎসব ভাতা ছিল। উৎসব ভাতা কত? 29,300 করে, তিনি 2টা উৎসব ভাতা পেয়েছেন। এরপরে ছিল 3,000 টাকা করে যে আরেকটা ভাতা ছিল, এটা 300 করে 12 মাসের। আরেকটা ছিল বাড়ি ভাড়া ভাতা, 4টা ভাতা ছিল। এটারে উৎসব ভাতা তো 2 মাসের, আর বাকিগুলো 12 মাসের হওয়ায় আমরা সেই তথ্য ভাতাগুলো একত্র করে এই ভাতাসমূহের যে এই রোতে বসিয়ে দিলাম। 10,720 টাকা বাড়ি ভাড়া ভাতা, এটা 12 দিয়ে গুণ করে দিলাম, অন্যান্য যেগুলো আছে সেগুলো গুণ করে। তাহলে বেতন এবং ভাতা আমরা এই যে প্রথম 5টা তথ্য কিন্তু নিয়ে নিলাম। মাসিক মূল বেতন ছিল এবং 4টা ভাতা ছিল, সেই তথ্যটা নিলাম। কোথায় নিলাম? তফসিল 1-এর দ্বিতীয় অংশ, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী ব্যতীত অন্যান্য যে কর্মচারী আছে তাদের অংশে। আচ্ছা, বেতন ভাতা কমপ্লিট। এবার পরের কিছু তথ্যগুলো দেখি। এখানে অনেকগুলো তথ্য আছে, এর মধ্যে আমাদের কাছে একটা তথ্য আমরা পাচ্ছি, ওনার এই করদাতার যে সুবিধা, সেখানে তিনি 1500 সিসির একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন। আমরা জানি যদি 1500 সিসির গাড়ি বরাদ্দ পায় তাহলে প্রতি মাসে 10,000 টাকা আয় হিসাবে গণ্য হবে। তাহলে প্রতি মাসে যদি 10,000 টাকা, 12 মাসে 1,20,000 টাকা তাকে আয় হিসাবে বিবেচনা করতে হবে। এটা মোটর গাড়ির সুবিধা। আমরা 3টা রো পূরণ করলাম। 3টা রো পূরণ করে তার মোট প্রাপ্ত বেতন পেলাম 6,98,440 টাকা। এবং আমরা যে ফর্মুলা জানি 1/3 অংশ অথবা 4,50,000 টাকা, যেটি কম সেটা বাদ যায়। 4,65,627 টাকা বেতন খাতে আয়। আমাদের তফসিল 1 পূরণ করা হয়ে গেল। বেতন খাতে আয় 4,65,627 টাকা বেতন হতে আয়। মিস রহিমা একটা খাতের আয়তানি হিসাব করলেন। এরপরে আমরা পরের অংশে চলে যাব। গৃহ সম্পত্তি ভাড়া হতে 1,20,000 টাকা। এখানে কিন্তু গৃহ সম্পত্তি হতে অনেক হিসাব আছে, আমাদের শেখার সুবিধার্থে, ফুল একটা রিটার্ন শেখার সুবিধার্থে আমরা যেহেতু বিস্তারিত তথ্য নাই, আমরা একদম লাস্টের রোতে নিয়ে নিলাম। গৃহ সম্পত্তি হতে আয় 1,20,000 টাকা। আচ্ছা, গৃহ সম্পত্তি হতে যদি 1,20,000, আর একটা হলো কৃষি হতে আয় 60,000, দুইটাই কিন্তু নিটাই হিসাবে উদাহরণে দেওয়া আছে। আমরা সরাসরি তফসিলের বিস্তারিত পূরণ না করে এই তথ্যটা এখানে পূরণ করছি। আর যখন প্র্যাকটিক্যালি রিটার্ন পূরণ করতে হবে তখন কিন্তু সব তথ্যগুলো দিতে হবে, যে বেতন, গৃহ সম্পত্তি ভাড়া মূল্য, তারপরে যে অনুমোদনযোগ্য খরচ আছে, এই ধরনের অনেকগুলো তথ্য আছে, এগুলো দিতে হবে। আচ্ছা, আমরা এরপরে তাহলে পেলাম বেতন হতে আয়, ভাড়া হতে, গৃহ সম্পত্তি হতে আয়, আর একটি হলো কৃষি হতে আয়। এরপরে আমরা আর্থিক পরিসম্পদ হতে আয় দেখব। আর্থিক পরিসম্পদ হতে আয় আমরা 2টা তথ্য পেয়েছিলাম, একটা লভ্যাংশ প্রাপ্তি, মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ 1,50,000, এবার ব্যাংক সুদ হতে 1,10,000 টাকা।
মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ 1,50,000 টাকা এবং ব্যাংক সুদের আবার 10% হারে আয়কর্তন করা হয়েছে, অর্থাৎ যা পাইছে সেটার উপর আবার 10% অর্থাৎ 90% টাকা তিনি পেয়েছেন, বাকি টাকা উৎসে কর কর্তন করে রাখা হয়েছে। তো আমরা খেয়াল করে দেখব আর্থিক পরিসম্পদ হতে আয়ের জন্য আমরা একটা হিসাব করব। এখানে খেয়াল করি সে পেয়েছিলেন মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ 1,50,000 টাকা, 90% পেয়েছে। তাহলে 1,50,000 থেকে 15,000 ট্যাক্স কেটে রাখছে, 1,35,000 টাকা পেয়েছে। 1,10,000 টাকার 90% পেয়েছে, অর্থাৎ 1,10,000 টাকার সমাধানে 1,10,000 টাকার অর্থাৎ 1,10,000 টাকা থেকে 11,000 টাকা কেটে রেখে তাকে 99,000 টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা পেলাম তার আর্থিক পরিসম্পদ হতে মোট আয় 2,60,000 আর টিডিএস কেটে রাখা হয়েছে 26,000 টাকা, নেট পেয়েছেন ওই যেটা বাদ দেওয়ার পর যে টাকা থাকে। এবং এখানে যখন আমরা আনবো খাতভিত্তিক আয়, সেখানে মোট আয়টা আসবে অর্থাৎ 2,60,000 টাকা। 26,000 টাকা যেটা কেটে রাখছে সেটার জন্য তিনি পরবর্তীতে পরিশোধিত কর কম দিবেন, অর্থাৎ যেটা উৎসে কর্তন করে রাখা হয়েছে বাকি টাকা দিবেন। যাই হোক, তার মোট আয় পেয়ে গেলাম 9,05,627 টাকা। এই 9,05,627 টাকা আবার দুই ভাগে বিভক্ত রয়েছে। একটা হলো রেগুলার ট্যাক্স সোর্স ইনকাম, মিনিমাম ট্যাক্স সোর্স ইনকাম। রেগুলার ট্যাক্স সোর্স ইনকাম যখন আমরা দেখতেছি, অর্থাৎ মিনিমাম ট্যাক্স সোর্স ইনকাম যেটা ন্যূনতম কর হার প্রযোজ্য, এমন আয় ছিল 2,60,000 টাকা। তাহলে 9,05,627 টাকা থেকে কিন্তু 2,60,000 টাকা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে থাকে 6,45,627 টাকা। তাহলে আমরা একটা জিনিস শিখে নিব ভালোভাবে, সেটা হলো আমরা যে মোট আয় 3 ভাগ করব। যেহেতু ফাইনাল ট্যাক্স সোর্স ইনকামটা নাই, আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা রেগুলার ট্যাক্স সোর্স ইনকাম, একটা মিনিমাম ট্যাক্স সোর্স ইনকাম। আচ্ছা, ইনি মহিলা করদাতা হয়, আমরা করমুক্ত আয় সীমা 4 লক্ষ টাকা এন্ট্রি করলাম। তো আমরা শিখেছিলাম আমরা 2 ভাবে ট্যাক্সের হিসাব করব। একটা মিনিমাম ট্যাক্স সোর্স যে আয়টা আছে সেটা মোট আয়ের সাথে একত্র করে আমরা অর্থ আইনে যে স্ল্যাব আছে সেই হিসাবে রেট অ্যাপ্লাই করে ট্যাক্স বের করব। এটা হলো একটা উপায়, প্রথমে একটা ক্যালকুলেশন করব, এরপরে দ্বিতীয় আরেকটা ক্যালকুলেশন করব। তখন দ্বিতীয় ক্যালকুলেশনটা যখন করব তখন আমরা মিনিমাম ট্যাক্স সোর্স ইনকাম যে 2,60,000 টাকা সেটার উপর উৎসে যেটা কাটা রাখা হয়েছে সেটার হিসাব করব, আর বাকিটা আলাদা। প্রথম ক্যাটাগরি দেখি, ক্যালকুলেশন 1-এ আমরা 9,05,627 টাকা একবারে, এখানে কোনো ভাগ করব না, সম্পূর্ণ 9,05,627 টাকাকে আমরা অর্থ আইনের যে স্ল্যাব আছে 0%, 5%, 10% সেই স্ল্যাবে ফেলে দিব। তখন আমরা দেখতেছি তার আসতেছে 45,844 টাকা। আচ্ছা, 45,844 টাকা হলো তার প্রথম উপায়ে যে ক্যালকুলেশন, অর্থাৎ ন্যূনতম কর হার প্রযোজ্য এই আয়গুলোকে আমরা নিয়মিত আয়ের সাথে একত্র করে নিলাম। এরপরে দ্বিতীয় আমরা ক্যালকুলেশন করতেছি, তখন আমরা দেখতেছি মিনিমাম ট্যাক্স সোর্স ইনকাম ছিল 2,60,000 টাকা, সেখান থেকে 26,000 টাকা যেটা কেটে রাখা হয়েছে সেটা আলাদা করে রাখা হয়েছে, আর বাকি যে টাকা থাকে 6,45,627 টাকা, সেটার উপর আবার অর্থ আইনের স্ল্যাব অ্যাপ্লাই করে 0%, 5% বিভিন্ন স্ল্যাব অ্যাপ্লাই করে রেট করার, তখন আসলো 45,500 সামথিং। তো এই দুইটা থেকে 45 যেটা বড়, 45,844 টাকা বড়। এই ক্যালকুলেশন 1 এবং ক্যালকুলেশন 2-এর মধ্যে যেটা বড় সেটা আসলো 45,844 টাকা। এই 45,844 টাকা মোট কর পুনর্গণযোগ্য আয়ের উপর আরোপযোগ্য কর। এখন আমাদের রেয়াত বের করতে হবে। তো আমরা কিন্তু আয়কর রিটার্ন ফর্মের যে দ্বিতীয় পৃষ্ঠায় সেই তথ্যটা ফিল আপ করতেছিলাম। ইতিমধ্যে প্রথম টেবিলের অংশ হয়ে গেছে, দ্বিতীয় টেবিল থেকে আমরা রেয়াতের যে তথ্য দরকার ছিল সেটা বের করতে যাচ্ছি। রেয়াত হিসাব করার সময় দেখতেছি এই করদাতার জীবন বীমা প্রিমিয়ামে পরিশোধ করা আছে 60,000 টাকা, সেই তথ্যটা নিব। আর একটা তথ্য ছিল তার তিনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন 1 লক্ষ টাকা, অর্থাৎ যে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে তো 5 লক্ষ টাকা তিনি দেখাতে পারবেন, সেটা 1 লক্ষ টাকা হয়, পুরোটাই দেখাবো। আর ওখানে জীবন বীমা কিস্তির যেটা তথ্য আছে 60,000, তার মানে 1,60,000 টাকা তিনি প্রকৃত বিনিয়োগ। আমরা জানি যে আয়কর আইনের বিনিয়োগ যখন কর সুবিধা নিতে চাবে তাকে প্রকৃত বিনিয়োগের 15%, 1,60,000 টাকার 15% 24,000 টাকা, অথবা কর রেয়াতের যে আয়ের উপর যে একটা 3% স্ল্যাব, কিন্তু এখানে ন্যূনতম কর হার, হ্রাসকৃত কর হার এইগুলো বাদ দেওয়ার পরে তার থাকে 6,45,000, সেইটার উপর
এই 6,45,627 টাকার উপর 3%, এই যে এখানে আমরা ভাগ করছিলাম 9 লাখ টাকাকে ভাগ করে নিয়েছিলাম, রেগুলার ট্যাক্স সোর্স ইনকাম এখানে 6,45,627 টাকা, সেই টাকার উপর 3% এবং 10 লক্ষ টাকা। তাহলে আমরা দেখতেছিলাম 6,45,627 টাকার উপর আমরা 3% নিলাম, আর প্রকৃত বিনিয়োগের 15% এবং একটা লিমিট আছে 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম, তাহলে দেখতেছি 24,000 টাকা, 19,369 টাকা এবং 10 লক্ষ টাকা, এর মধ্যে 19,369 টাকা কম। এই 19,369 টাকা তিনি কর রেয়াত সুবিধা পাবেন। এই 19,369 টাকা আমরা সেই প্রথম পৃষ্ঠায়, অর্থাৎ মূল ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় আর কি, সেখানে রেয়াতের অংশে বসিয়ে দিব 19,369 টাকা। এটা অটো চলে আসছে আমাদের লিঙ্ক হয়ে। এখন তাহলে রেয়াত পরবর্তী প্রদেয় কর আসলো 26,475 টাকা। এই 26,475 থেকে আমরা আরও দুইটা জিনিস কম্পেয়ার করে নিব, অর্থাৎ ন্যূনতম কর কত আছে আমরা খেয়াল রাখবো। রেয়াত পরবর্তী কর আর ন্যূনতম কর এটা আবার কম্পেয়ার করতে হবে। ন্যূনতম কর তিনি ধরে নিলাম ঢাকা বাসিন্দা হওয়ায় বা ঢাকা সিটি বা চিটাগাং সিটি হওয়ায় 5,000 টাকা তাকে ন্যূনতম কর দিতে হবে। তো ন্যূনতম করের চাইতে রেগুলার কর যেটা সেটা বেশি আসছে, সো 5,000 টাকা এখানে কোনো ইফেক্ট করতেছে না। এখানে একটা জিনিস তথ্য খেয়াল করছি, তার নিট সম্পদ কিন্তু 20,30,00,000 টাকা। 20,30,00,000 টাকা হওয়ার কারণে তাকে কিন্তু আবার সারচার্জ দিতে হবে। আচ্ছা, রেয়াত পরবর্তী কর দায় থেকে রেয়াত প্রদেয় কর যেটা বেরোলো 26,475 টাকা, এটার উপর আবার 30% করের উপর কর মানে সারচার্জ এটা আসবে। তার মানে তার 34,418 টাকা তার আসলো মোট প্রদেয় কর। দ্বিতীয় পৃষ্ঠা পূরণ হলো। এবার তৃতীয় পৃষ্ঠায় দেখি, এই তার কিন্তু উৎসে কর কর্তন করে রাখা হয়েছিল 26,000 টাকা। উৎসে কর্তন করে রাখা হয়েছে 26,000 টাকা। এখন তাকে টোটাল মোট প্রদেয় কর 34,418। তাহলে 26,000 যেহেতু কর্তন করে রাখা হয়েছে, তাহলে নতুন করে তাকে দিতে হবে 8,418 টাকা। এই 8,418 টাকা তিনি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করে এই রিটার্নের সাথে সংযুক্ত করবে। এই পৃষ্ঠায় আরেকটা তথ্য দেখাইতে হয়, সেটা হলো কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তার যত কর অব্যাহতিপ্রাপ্ত বা কর মুক্ত আয় আছে সেটা তিনি এই রীতে দেখাবে। তো আমরা খুব সহজে একজন করদাতার, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী করদাতার আয়কর রিটার্ন ফর্ম কীভাবে আয়কর হিসাব করতে হয়